নমস্কার বন্ধুরা, আমাদের ভিয়েতনাম ভ্রমণ সিরিজের নতুন পর্বে আপনাদের স্বাগত। দানাংয়ের সমুদ্র, হইয়ানের রঙিন সন্ধ্যা আর বানা হিলসের মেঘে ঢাকা সৌন্দর্যের অসাধারণ স্মৃতি নিয়ে আমরা আবার ফিরে চলেছি হানয়েতে। অনেক পর্যটকই দানাং থেকে হোচিমিন সিটি চলে যায়, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হানয়েতে আরও কিছুটা সময় কাটাবো। তাই আজকের পর্বে থাকছে হানয়ের কিছু বিখ্যাত আকর্ষণ আর কিছু হিডেন জেমের সন্ধান। আমরা সকাল সকালই দানাং এয়ারপোর্ট থেকে হানয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টার ফ্লাইটের শেষে আমরা পৌঁছে গেলাম হানয়েতে। এয়ারপোর্ট থেকে সরাসরি চলে এলাম আমাদের আগের হোটেলে, যেখানে এই ট্রিপের শুরুতেও আমরা ছিলাম। চেক ইন আর একটু বিশ্রামের পর বেরিয়ে পড়লাম দুপুরের খাবারের খোঁজে। কিছু সিম্পল চিকেন আর রাইস ডিশ দিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছে গেলাম হানয় শহরের প্রাণকেন্দ্র হোয়া কিয়েম লেকের ধারে। শহরের ব্যস্ততার মাঝখানে অবস্থিত এই শান্ত লেকটি হানয়ের ইতিহাস এবং সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে। লেকের মাঝে একটি ছোট দ্বীপের উপর অবস্থিত নক সন টেম্পল এই এলাকার একটা অন্যতম প্রধান আকর্ষণ। লাল রঙের সুন্দর হুক ব্রিজ পেরিয়ে এই মন্দিরে পৌঁছাতে হয়। স্থানীয় কাহিনী অনুযায়ী সম্রাট লে লোয়ে একটি জাদুকরী তরোয়ালের সাহায্যে দেশকে রক্ষা করেছিলেন। পরে এই লেকেই একটা বিশাল কচ্ছপের কাছে তিনি সেই তরোয়াল ফিরিয়ে দেন। সেই থেকেই এর নাম হয় হোয়া কিয়েম, ফিরিয়ে দেওয়া তরোয়ালের লেক বা সোয়ার্ড লেক। মন্দিরের ভেতরে সংরক্ষিত আছে সেই বিরল সোয়ার্ড লেক টার্টেল। আজকের দিনে এই প্রজাতির কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে, তাই এখানে সংরক্ষিত এই বিশালকার সোয়ার্ড টার্টেল শুধু একটা প্রাণী নয়, বরং ভিয়েতনামের ইতিহাস, সংস্কৃতি ও লোককথার এক অমূল্য প্রতীক। সন্ধেবেলায় এলে আপনারা পর্যটকের বেশি ভিড় পাবেন না। ধূপের সুগন্ধ, প্রার্থনার শান্ত পরিবেশ আর শতাব্দী প্রাচীন স্থাপত্য মিলিয়ে মন্দিরের ভেতরে এক গভীর প্রশান্তির অনুভূতি পাওয়া যাবে। লেকের ধারে হাঁটতে হাঁটতে বুঝলাম এটা হানয়বাসীর খুবই একটা প্রিয় জায়গা। কেউ হাঁটছেন, কেউ ব্যায়াম করছেন, আবার কেউ পরিবারের সঙ্গে বিকেলের সময় কাটাচ্ছেন। এবার আমরা স্ট্রেট চলে এসেছি হানয়ের সব থেকে পপুলার এবং কন্ট্রোভার্সিয়াল অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটিতে, হানয় ট্রেন স্ট্রিট। প্রথমবার এখানে এলে বিশ্বাস করাটাই কঠিন যে এটা সত্যিই একটা সক্রিয় রেল লাইন। রেল লাইনের দুপাশে ছোট ছোট ক্যাফে আর দোকান। কোথাও মানুষ কফি খাচ্ছেন, কোথাও ছবি তুলছেন, আর সবকিছুই ঘটছে ট্রেন লাইনের ঠিক পাশেই। প্রথম দেখায় জায়গাটা একেবারে সাধারণ মনে হয়, কিন্তু কয়েক মিনিট পরেই শুরু হয় আসল উত্তেজনা। দূর থেকে ভেসে আসে ট্রেনের হর্নের শব্দ। ক্যাফের কর্মীরা দ্রুত সবাইকে সতর্ক করতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই টেবিল চেয়ার সরিয়ে পর্যটকরা দেওয়ালের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়েন। আর তারপর মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে ট্রেন হর্ন বাজিয়ে সামনে দিয়ে চলে যায়। আমরা আমাদের হোটেল থেকে ট্রেনের টাইম টেবিল জেনে সেই অনুযায়ী ট্রেন স্ট্রিটে এসেছিলাম। আপনারা আগে থেকে কোনো লোকাল ক্যাফেকে কন্ট্যাক্ট করেও আসতে পারেন। ট্রেন স্ট্রিটে অনেক মজা করে আমরা এবার ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। হোটেলের কাছেই একটা ছোট্ট রঙিন ডেজার্ট কর্নার আমাদের নজর কাড়লো। জায়গাটা স্থানীয় মানুষ আর আমাদের মতন পর্যটকে একদম জমজমাট ছিল। কৌতূহলবশত আমরা কয়েকটা স্থানীয় ডেজার্ট চেখে দেখলাম। কোকোনাট মিল্কে জেলি আর বিভিন্ন রকম ফ্রুট ফিলিংস দিয়ে তৈরি এই ডেজার্টটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। তো চলুন এবার হোটেল ফিরে যাই। পরদিন সকালে ঘুম ভাঙলো এক ব্যস্ত প্রাণচঞ্চল হানয়ের কোলাহলে। চলুন আমাদের সঙ্গে ঘুরে নেবেন
হ্যানয়ের নতুন এবং সবচেয়ে ইনস্টাগ্রাম ওয়ার্দি ডেস্টিনেশন মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ড। ওল্ড কোয়ার্টার থেকে প্রায় 40-50 মিনিট পথ পেরিয়ে পৌঁছানো যায় এই বিশাল এন্টারটেনমেন্ট কমপ্লেক্সে। এই সেকশনটার নাম ভেনিস সাব ডিভিশন। এটা আমরা সবার শেষে ঘুরবো। আর ওই উল্টো পারে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে কোরিয়ান টাউন সাব ডিভিশন। এক স্থানীয় টুকটুক চালকের সাথে জায়গাটা ঘুরে দেখতে দেখতে জেনে নিলাম যে এই জায়গাটা ভিন গ্রুপের উদ্যোগে তৈরি করা হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি বিল্ডিং, কিন্তু সবই প্রায় খালি, কেউ বসবাস করে না। ইউরোপিয়ান থিমড এই জোনে এসে দেখলাম আমরা ছাড়া কেউই নেই, তাই মনের আনন্দে ছবি তুলতে পেরেছি। কিন্তু চারপাশের খালি রাস্তা আর নিস্তব্ধ পরিবেশের জন্য মনে হচ্ছিল যেন কোনো পরিত্যক্ত শহরে এসে পৌঁছেছি, যেখানে সময় থেমে গেছে। জাপান জোনে পৌঁছাতে পৌঁছাতেই আকাশ মেঘে ঢেকে গেছিল আর শুরু হয়ে গেছিল হালকা বৃষ্টি। পুরো অ্যাটমসফিয়ারটা ভীষণ সিনেম্যাটিক লাগছিল। মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায়গুলির মধ্যে একটি হলো ওশান সিটির ফ্রি শাটল বাস। হোয়াকিয়েম লেক, টাইম সিটি এবং রয়্যাল সিটির মতন হানয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে সরাসরি এই বাস এখানে নিয়ে আসে। এই জোনটা জুড়ে ছিল নানা ধরনের আর্ট ইনস্টলেশন, রঙিন স্ট্রিট মিউরালস আর আকর্ষণীয় ভাস্কর্য, যা ঘুরে দেখার সময় বারবার থেমে ছবি তুলতে ইচ্ছা করছিল। বেশ কিছুক্ষণ এই অংশটা ঘুরে দেখে আমরা এগিয়ে চললাম ভেনিস জোনের দিকে। প্রথমেই চোখে পড়ছিল সারি সারি প্যাস্টেল রঙের বাড়ি, যেগুলো পুরো এলাকাটিকে একটা সুন্দর ইউরোপিয়ান ভাইব এনে দিয়েছে। এই রঙিন বাড়িগুলোর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা বিশাল ক্যানাল, যা ভেনিসের বিখ্যাত গ্র্যান্ড ক্যানালের আদলে তৈরি করা হয়েছে। এই ক্যানালের ওপরেই চলে বিখ্যাত গন্ডোলা রাইড, যেখানে নৌকায় চড়ে ভেনিসের মতন পরিবেশকে আরও কাছ থেকে অনুভব করা যায়। সাধারণত সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাইড চালু থাকে, আর প্রায় 15 মিনিটের ওয়ান ওয়ে রাইড বা 30 মিনিটের রিটার্ন রাইডের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। আপনারা ক্লুক থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। 15 মিনিটের ওয়ান ওয়ে রাইডের জন্য আপনাদের পড়বে অলমোস্ট ₹700, আর একটা রিটার্ন রাইডের জন্য আপনাদের পড়বে 1000 টাকার কাছাকাছি। এই ক্যানালের দুই ধারে রয়েছে প্রচুর সুভেনির শপ, ক্যাফে, রেস্টুরেন্ট অ্যান্ড পাবস। তাই শুধু ঘোরাঘুরি নয়, চাইলে এখানে বসে কফি খেতে খেতে ওয়াটারফ্রন্টের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায়। হাঁটতে হাঁটতে একটা ভীষণ ইন্টারেস্টিং খাবার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম এখানে গরম পাথরের ওপর সসেজেস ভাজা হচ্ছে। আমরাও দুটো চিকেন সসেজ ট্রাই করে দেখলাম। দিনের বেলায় এই জায়গাটা যেমন সুন্দর, সন্ধ্যা নামার পরে আরো সুন্দর হয়ে ওঠে। সন্ধ্যার মূল আকর্ষণ হলো দ্য গ্র্যান্ড ভয়েজ শো। রঙিন লেজার লাইটস, মিউজিক, পারফরমেন্স সবকিছু মিলিয়ে এটা একটা স্পেকটাকুলার এক্সপিরিয়েন্স। মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডে দারুণ কিছু সময় কাটানোর পর এবার ফিরে যাওয়ার পালা। একটা গ্র্যাব ডেকে আমরা আবার রওনা দিলাম হানয় শহরের দিকে। এই সিরিজের এপিসোড 1-এ আপনারা দেখেছিলেন যে একটা মেজর ফ্লাইট ডিলের জন্য আমরা হানয় সিটি ট্যুরটা সম্পূর্ণ করতে পারিনি। ফলে হোচিমিন মজোলিয়াম, ওয়ান পিলার পাগোডা এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ স্থান দেখা বাকি রয়ে গেছিল। আজ সেই জায়গাগুলোই ঘুরে দেখে নেব। হোচিমিন মিউজিয়ামের টিকিট কেটে আমরা হোচিমিন কমপ্লেক্সে ঢুকে পড়লাম। মিউজিয়াম সাধারণত সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে।
হোচিমিনের জীবন, আদর্শ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তুলে ধরতে এই মিউজিয়াম নির্মাণ করা হয়েছে। ভেতরে রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ঐতিহাসিক ছবি, নথিপত্র এবং ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। ওয়ান পিলার পাগোডা হোচিমিন মজলিয়াম কমপ্লেক্স এবং বাদিন স্কোয়ারের মধ্যেই অবস্থিত, তাই সাধারণত এই পুরো এলাকাটি একসাথেই ঘুরে দেখতে হয়। মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ভিয়েতনামের নাগরিকদের জন্য এখানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে, তবে বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 25,000 VND প্রত্যেক ব্যক্তির। মন্দির প্রাঙ্গণে ল অফ কার্মার বিভিন্ন চিত্রায়ন করা ছিল। বুদ্ধ দর্শনের এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোকে সহজ ও দৃশ্যমানভাবে তুলে ধরা হয়েছে, যাতে দর্শনার্থীরা কর্মফলের তাৎপর্য আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন। 1049 সালে নির্মিত ওয়ান পিলার পাগোডাটি একটি মাত্র পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এবং এটা দেখতে অনেকটা মনে হয় যেন জলের ওপর ভাসমান পদ্মফুল। এই মন্দিরটার পেছনে লুকিয়ে আছে 1000 বছরের পুরনো গল্প। বলা হয় সেই সময়ের সম্রাটের কোনো সন্তান ছিল না। এক রাতে তিনি স্বপ্ন দেখেন করুণার দেবী কোয়ানাম পদ্মফুলের ওপরে বসে তার হাতে একটি ছোট্ট শিশু তুলে দিচ্ছেন। কিছুদিন পর সত্যিই সম্রাটের পুত্র সন্তান জন্মায়। সেই আনন্দ ও কৃতজ্ঞতা এবং দেবীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই মন্দিরটি তিনি নির্মাণ করেন। অনেক ঘুরতে ঘুরতে বেশ তেষ্টা পেয়েছিল। দেখলাম একটা দোকানে ম্যাঙ্গো শেক বেচছে, আমরাও তাই একটু ট্রাই করে নিলাম। ওয়ান পিলার পাগোডায় তখন চাইনিজ ট্যুরিস্টদের ভীষণ ভিড়। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে, হোচিমিন মজলিয়াম। আমরা হাঁটছি বাদিন স্কোয়ারে, যা শুধু হানয় নয়, পুরো ভিয়েতনামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ঠিক এই স্কোয়ারেই 1945 সালের 2রা সেপ্টেম্বর হোচিমিন ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্কোয়ারের একদম সামনেই দেখতে পাচ্ছেন বিশাল ধূসর রঙের হোচিমিন মজলিয়াম। এখানে সংরক্ষিত রয়েছে আধুনিক ভিয়েতনামের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা হোচিমিনের দেহাবশেষ। মজলিয়াম সাধারণত সকালবেলায় খোলা থাকে, আর যদি খুব সকালে আসতে পারেন তাহলে সকাল 6টার ফ্ল্যাগ হোয়েস্টিং সেরিমনি বা রাত্রিবেলায় 9টার ফ্ল্যাগ লোয়ারিং সেরিমনি আর প্যারেড দেখতে পারবেন। বাদিন স্কোয়ার ঘোরা শেষ করে আমরা ক্যাবে করে ফিরে এলাম হোটেলে। আজ রাতেই আমাদের কলকাতা ফেরার ফ্লাইট, তাই একটু বিশ্রাম আর ব্যাগ গোছানোর পালা। গোছগাছ করতে করতে হঠাৎই মনে পড়লো এতদিন ভিয়েতনামে কাটিয়ে ফেললাম, অথচ এখানকার বিখ্যাত ভিয়েতনামি স্পার অভিজ্ঞতাই তো নেওয়া হয়নি। তাই ভাবলাম ফ্লাইটের আগে যতটুকু সময় আছে সেটাকে কাজে লাগিয়ে একটা ফুট ম্যাসাজ আর ফুট স্পা নিয়ে নিই। ভীষণই রিল্যাক্সিং একটা এক্সপিরিয়েন্স ছিল, আর সারাদিনের হাঁটাহাঁটি যেটুকু ক্লান্তি সব দূর হয়ে গেছিল। ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম ওল্ড কোয়ার্টারের রাস্তায় শেষবারের মতো একটু হাঁটতে। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না, শুধু হানয় শহরটাকে আরেকবার অনুভব করে নেওয়ার ইচ্ছা ছিল। ভিয়েতনামে কাটানো এই কয়েকটা দিন ছিল নতুন অভিজ্ঞতা, সুন্দর স্মৃতি আর অসাধারণ মুহূর্তে ভরপুর। কিন্তু সব সুন্দর ভ্রমণেরই একটা শেষ আসে, তাই স্মৃতিগুলো সঙ্গে নিয়েই এবার আমাদের রওনা দেওয়ার পালা। চলুন তাহলে এবার যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে।